2025টা পার করে দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার 2026 পর্যন্ত যেতে পারবে না, এটা তৃণমূল কংগ্রেসও জানে। টাকা কেন্দ্র সব টাকা বন্ধ করে রেখেছে, কে তুলে রেখেছে? জোর করে গেরুয়াকরণে ব্যস্ত হয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার। বারবার ধর্ণা দিচ্ছি, আর্জি জানাচ্ছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। এটা রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক বক্তব্য নয়। আজকে মুখ্যমন্ত্রীর যাত্রা যদি প্রশাসনিক যাত্রা হতো, মুখ্যমন্ত্রী যদি সত্যি অঙ্ক করে বুঝিয়ে দিতে পারতেন যে টাকাটা বকেয়া বা কেন্দ্রের সমস্ত নির্দেশিকা রাজ্য সরকার মেনে চলার পরেও কেন্দ্র এই বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে, তাহলে অবস্থার পরিবর্তন হতো। তার সঙ্গে যদি কোনো সেক্রেটারি যেতেন, অর্থমন্ত্রী যেতেন, বিষয়টি বোঝা যেত। কিন্তু তিনি যে যাচ্ছেন, তার সহযোগী যিনি যাচ্ছেন তার দলে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া মাত্র, রাজনৈতিক বক্তব্য, অন্য কিছু নয়। উনি বলছেন গেরুয়া করতেই হবে, এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে নাকি? রাজ্য সরকারের তো নিজস্ব, তারা নীল সাদা রং করেছেন, এই যে গেরুয়াকরণ করতে হবে কেন্দ্রীয় সরকারের এই চাপ, এটা তিনি কার্যত মানতে না। কোথায় গেরুয়াকরণের কথা বলা হয়েছে? কোন গেরুয়াকরণের কথা বলছেন? সেটা তিনি নির্দিষ্ট করে অভিযোগ মানুষের সামনে নিয়ে আসুন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাকে যে নির্দেশিকা পাঠানো হচ্ছে, সেখানে কোন কোন তালিকায় কোন কোন বিন্দুতে তিনি অসমর্থ হচ্ছেন পরিবর্তন করতে, বা তিনি মানতে চাইছেন না বা মানতে পারছেন না, সেটা মানুষকে জানান। মুখ্যমন্ত্রী দেখুন যে এই মুহূর্তে কিভাবে রাজ্যে চাষিরা আত্মহত্যা করছে, আলু চাষিরা আত্মহত্যা করেছে, ধান চাষি আত্মহত্যা করেছে। মুখ্যমন্ত্রী সেগুলোর দিকে না চোখ দিয়ে কোথায় শিলিগুড়িতে কে কি রং করেছে সেগুলো খুঁজে বেড়াচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। তিনি বলেছেন যে সংসদ হানায় কলকাতা যোগ, সেটা বাংলার অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। বাংলার এটা অপরাধ নয়, বাংলা অপরাধকে প্রশ্রয় দেয় না, রাজ্যকে বদনাম করা হচ্ছে। বড়সড় গাফিলতি, নিরাপত্তার ক্ষেত্রে, এবং সেই কারণে নিরপেক্ষ তদন্তের দাবি। প্রশ্ন তোলা হয়েছে বলেই সাসপেন্ড করা হয়েছে আমাদের ডিরেক্টর। যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির তলায় বিস্ফোরক মজুত করে সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার ষড়যন্ত্র করা হয়, যে রাজ্য থেকে 26/11 বিস্ফোরণের জন্য মৌলালির পানের দোকানের সিম কার্ড সংগ্রহ করা হয়, যে রাজ্যের বিচরণ করবার পর এখান থেকে 3 জন উগ্রপন্থী গুজরাটের তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করবার ছক নিয়ে নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে রাজধানী থেকে নেমে গ্রেপ্তার হয়, যে রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রকাশ্যে আহ্বান জানান তার কর্মীদের কাছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে দিতে হবে, তো সেই রাজ্যের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো নেতার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই নিয়ে বক্তব্য রাখার? ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনার তাৎপর্য বিশ্লেষণ না করে, একটা সংবেদনশীলতার তো কোনো প্রশ্নই নেই, তারা সেখান থেকেই সংসদের বাইরে বিজেপিকে আক্রমণ করা শুরু করলেন এবং পশ্চিমবঙ্গে এসে বলতে শুরু করলেন এটা কেন্দ্র সরকার এর চক্রান্ত, তাদের কারণেই আজকে এত বড় ঘটনা ঘটেছে। সুতরাং আক্রমণ তো তৃণমূল কংগ্রেস করছে, বাংলার সঙ্গে যোগাযোগ দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। আগে দলের নেতার মুখ বন্ধ করুন। তার দলের একজন নেতা তো একদম বড় সার্টিফিকেট দিয়ে দিয়েছে মূল চক্রীর সম্পর্কে, ওই ললিত ঝা সম্পর্কে বলেছে অত্যন্ত ভালো ছেলে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের প্রোগ্রামে সে ঘোরাফেরা করেছে। সুতরাং এ রাজ্যে তো যোগ আছেই, টুকরে টুকরে গ্যাং তো এ রাজ্যে ছড়িয়ে আছেই। কোভিড কালে তো এখানে অনেক মডিউলের সংখ্যা বেড়ে গেছে। কেন্দ্র সরকার তো জানিয়েছে বাংলাদেশ বর্ডার সিকিউর হয়ে যাওয়ার পরে নেপাল ভুটানকে ব্যবহার করে কুচবিহারকে সেন্টার করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এ ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের লোকজন, যারা র্যাডিকালাইজেশন করছে বিভিন্ন জায়গায়। মুখ্যমন্ত্রী বলছে বাংলার কোনো যোগ নেই, বিহার আর ছত্তিশগড় হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে। তদন্ত শুরুর আগেই তো উনি বিবৃতি দিয়ে দিলেন। এত বড় একটা স্পর্শকাতর বিষয়, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের মূল স্তম্ভ পার্লামেন্ট,
আজকে তার মধ্যে ঢুকে রংবোমা নিয়ে কেউ ফাটিয়ে দিলেন, সে সম্পর্কে তদন্তই শেষ হলো না, তার আগেই মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে দিলেন ঝাড়খণ্ডের নামে। ভুলে যাবেন না, এ রাজ্যের বহু শ্রমিক পরিযায়ী হয়ে ঝাড়খণ্ডে গিয়ে নিজের রুজি রুটির সন্ধান করছেন। এটাও মনে করবেন যে তিনি যে ইন্ডিয়া জোটের কথা বলছেন, যাদের নিয়ে জোট করবেন, সে তো সেই জোট শরিকরা তো এই রাজ্যের সব মুখ্যমন্ত্রী। এর জন্যই তো বলা হয় জোট নামক তামাশা যেটা চলছে এখন লোকসভা নির্বাচনের আগে, এর কোনো ভিত্তি নেই। আপনি যত জোটের কথা বললেন, মঙ্গলবার দিল্লিতে জোটের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসন সমঝোতা থেকে ভোটের ইস্যু এবং যৌথ প্রচার সমস্ত কিছু নিয়েই আলোচনা হবে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তিনি থাকবেন কিনা সেটা নিয়ে একটা জট। ও আলোচনা স্তরেই থাকে, প্র্যাকটিস ম্যাচের মতোই থাকে। খেলার দিন কেউ মাঠে নামতে পারবেন না। কোথায় জোট? প্রত্যেক জায়গায় স্থানীয় দল, আঞ্চলিক দল, সেখানে তারা একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করছেন, আর দিল্লিতে চলে এসে বলছেন 1:1 লড়াই হবে জোট। এই জোট কোনোদিন বাস্তবে সম্ভব? এই জোট হতে পারে? অতীতে যে জোটগুলো হয়েছে তাও সেখানে একটা আসন সমঝোতা হয়েছিল, সে কংগ্রেসের বিরুদ্ধেই হোক আর বিজেপির বিরুদ্ধেই হোক। কিন্তু নিজেরই ঠিক নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে এই কুচক্রীদের মূল জায়গা হচ্ছে ঝাড়খণ্ড, তা তিনি নিজেই তো জোটের একজন অংশীদারকে দিকে আঙুল তুলে দিলেন। সেই জোট আবার কি করে টিকবে? সীতারাম ইয়েচুরিও আজকে স্পষ্ট করেছেন আরো একবার যে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে রাজ্যভিত্তিক যে ইকুয়েশন, সেই ইকুয়েশন সিপিএম মাথায় রাখবে। তামিলনাড়ু এবং কেরালার ক্ষেত্রে যেরকম তামিলনাড়ুতে আইডিএমকে এর বিরুদ্ধে লড়াই, কেরালার ক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, এই রাজ্যে তেমন লড়াইটা তৃণমূল এবং বিজেপি বিরোধী তাদের অবস্থান, সিপিএম এর অবস্থান। সীতারাম ইয়েচুরি যেটা স্পষ্ট করতে চেয়েছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অস্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতিটা বোঝে যে ফিরহাদ হাকিম তৃণমূলের এখন গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা, ঠিক তার বাড়ির সামনে তারই পরিবারের কারোর উদ্যোগে ফ্লেক্স তৈরি করা হয়েছে, সেখানে সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে একে অন্যের বিরুদ্ধে লড়াই করবেন, আর অন্ধকারে গিয়ে নিজেদের মধ্যে হাত মেলাবেন, আর দিল্লিতে গিয়ে একসঙ্গে এই দুর্নীতির একটা আইনগত প্রতিষ্ঠার জন্য পদযাত্রা করবেন। এটাই এদের অবস্থা। কুণাল ঘোষ বলেছেন 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। 2025টা পার করে দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার 2026 পর্যন্ত যেতে পারবে না, এটা তৃণমূল কংগ্রেসও জানে। 2024-এর তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে যাবে, আর 2026 পর্যন্ত এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। শ্রমিকা অনুপম হাজরা ফের পোস্ট করেছেন, তিনি বলেছেন যে নিজের দলের মধ্যে দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে কদিন তৃণমূলকে জোর বলার জায়গায় থাকবো আমরা। আবার এরকম কেউ আদিক্ষেতা করে বলতে আসবেন না সোশ্যাল মিডিয়াতে কেন লিখছেন, কারণ পার্টির মধ্যে তো বলার সুযোগ নেই। রাজ্য বিজেপির কোনো মিটিংয়ে আমাকে ডাকা হয় না, বারবার বলা সত্ত্বেও, তাই সোশ্যাল মিডিয়াতেই লিখছি। রাজ্যের যদি এরকম কোনো দুর্নীতিগ্রস্ত নেতা কোথাও থেকে থাকবেন, তাহলে এ নিয়ে যা বলার ডক্টর সুকান্ত মজুমদার বলবেন, আমাদের যিনি রাজ্য সভাপতি। আর কেন কোন মিটিংয়ে কাকে ডাকা হচ্ছে না, এরকম যদি কোনো অসঙ্গতি তৈরি হয়, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, তাহলে তিনি সর্বভারতীয় সম্পাদক, তিনি জেপি নাড্ডাকে বলবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় জগৎপ্রকাশ নাড্ডা, উনি এ ব্যাপারে যা বলার বলবেন। দিল্লি উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় কিছুটা নরম সুর। উনি আসতেই পারেন 24 তারিখ, ওনার আসার অধিকার আছে বাংলায়। তো মুখ্যমন্ত্রী বারণ করলে প্রধানমন্ত্রী আসবেন না, এরকম কোনো সংবাদ কি আপনাদের কাছে আছে? কোনটা নরম কোনটা গরম আমরা জানি না। আমরা শুধু এটুকুনি জানি, পশ্চিমবঙ্গের মানুষ যে দেশের প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন, কখনো হোদল কুতকুত বলেন, কখনো বলবেন কোমরের দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যাবেন। পশ্চিমবঙ্গের মানুষ এগুলো দেখেছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে মানুষ ওয়াকিবহল আছে। নিশীথ প্রামাণিক গতকাল বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা উঠবে। বিরোধীরা বলছে নির্বাচনের আগে একটা গিমিক দেওয়ার চেষ্টা করছে বিজেপি, যেটা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে একটা গিমিকের পক্ষে। নিশীথ প্রামাণিক কি বলেছেন আমার জানা নেই, তবে আমরা এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির কর্মী, সারা দেশের ভারতীয় জনতা পার্টির কর্মী, এবং শুধু দল নয়, আমাদের পরিবার এবং ভারতবর্ষের প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষ মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীর একদিন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হবে, এখনো আছে, এবং সেখানে স্বাভাবিকভাবে ভারতীয়রা বিচরণ করতে পারবেন, এবং সেদিন আর খুব দূরে নেই। বাংলায় শিল্প নেই, বাংলায় কাজ নেই, বিরোধীরা বারবার এই অভিযোগ করেন।
আর বিশ্বের সবচেয়ে বড় অফিসের উপহার প্রধানমন্ত্রী সুরাটে, বাংলায় কি হবে? বাংলায় কি হবে? বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার আছে, মানুষ এখানে নতুন কিছু বিনিয়োগের সম্ভাবনা দেখতে পাচ্ছে না। বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ চাই, শিল্পক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা চাই, পশ্চিমবঙ্গ যারা শিল্প বান্ধব রাজ্য হতে পারে এই বার্তাটুকুনি দেশ এবং দেশের বাইরে দেওয়ার প্রয়োজন চাই। তাছাড়া এখানে কোনো শিল্প সম্ভাবনা নেই। শিল্পপতিরা এই রাজ্য থেকে পুঁজি তৈরি করে তারা ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ রাজ্যে শিল্পের পরিবেশ নেই। আরেকবার। হ্যাঁ, না, সিদ্দিকুল্লাহ চৌধুরীর ধারণা বা উনি যে সংস্কৃতিতে বিশ্বাস করেন তারা গীতাকে ধর্মগ্রন্থ বলেই মনে করেন। পৃথিবীর মানুষ এখন সেটাকে মনে করছে না। যারা ক্রিশ্চিয়ানিটিকে প্রাধান্য দেন সেই সমস্ত দেশেরও তাদেরই গণতন্ত্রের যেটা পীঠস্থান সেখানেও এখন গীতার শ্লোক উচ্চারিত হচ্ছে। সুতরাং গীতা সর্বকালের সর্বমানুষের, তার এই কালোজয়ী সত্তাকে খণ্ডিত করবার মতো জ্ঞান, বোধ বা শক্তি কোনোটাই যার নাম বললেন ওনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে চা বাগানের শ্রমিকদের পাট্টা দিচ্ছেন এবং সেখান থেকে একটা প্রশ্ন উঠছে, চা বাগানের জমি আদতে কার? এবং সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ঢেকলাপাড়া চা বাগানে একজন অ্যাম্বুলেন্সের অভাবে শ্রমিকের মৃত্যুর পরও 48 ঘন্টা পরও পরিস্থিতি বদল হয়নি। 2011 থেকে 2023 শেষ পর্যন্ত চা বাগানের শ্রমিকদের আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল অনেক কাজ করতে পারত এবং তৃণমূল কংগ্রেস যত প্রতিশ্রুতি দিয়ে গেছে 2012 সাল থেকে চা বাগানের সামনে দাঁড়িয়ে সেটাকে তারা রক্ষা করতে পারেনি। এমনকি উত্তরবঙ্গের মানুষের সঙ্গেও তারা প্রতারণা করেছে। উত্তরকন্যা নামে একটি বড় ইমারত তৈরি করে দিয়েছেন, মন্ত্রী সেক্রেটারিদের নিয়ম করে সেখানে বসার কথা ছিল, বলেছিলেন কাউকে কলকাতায় আসতে হবে না, বাস্তবে সেটা হয়নি। উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন যেটা আছে তা দিয়ে আজকের দিনে কোনো উন্নয়ন সম্ভব নয়। সুতরাং চা বাগানের বর্তমান এই দারিদ্র, এই ক্ষুধা, এই অনাহার, আত্মহত্যা, অপুষ্টিতে জনিত কারণে মৃত্যু, এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি। কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পরিবর্তে একটি নির্দিষ্ট লক্ষ্যে কাজ না করে তারা শুধুমাত্র চা বাগানের দারিদ্র্যকে ব্যবহার করছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আর তার জন্যই এই বিপর্যয় নেমে এসেছে। আমার কয়েকটা প্রশ্ন আছে। করে যাও। গতকাল সংসদ হামলা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছিলেন অবশ্যই বড় ঘটনা ঘটেছে, তার পেছনে কারণ হলো বেকারত্ব বলে। মোদীজি বেকারদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাখতে পারেননি। সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাখতে পারেননি। কোন সুস্থ স্বাভাবিক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা একটি সর্বভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন, তারা এ ধরনের মন্তব্য করতে পারেন, এটা শোনা এটাও একটা লজ্জাজনক বিষয়। আমার মনে হয় রাহুল গান্ধীর চিকিৎসার প্রয়োজন, তার কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। রাহুল গান্ধীর কোনো বক্তব্যের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা, জনমন তো অনেক দূরের কথা, দেশবাসী তো অনেক দূর, নিজের দলেই তার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। আড়ইপুরে তৃণমূল কর্মীকে বাড়ির সামনে কুপিয়ে এবং গুলি করে খুন, পরিবার বলছে এবং এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি আর সিপিএম মিলে ঘটনা ঘটিয়েছে। একটা মাঠকে কেন্দ্র করে গন্ডগোল, কিন্তু পরিবারের মৃতের বৌদির বক্তব্য পাশের বিধানসভার তৃণমূল বিধায়কের অনুগামীরা এই ঘটনার মূল অভিযুক্ত। আরেকবার যদি আপনি প্রশ্নটা করেন ভালো হয়। আড়ইপুরে তৃণমূল কর্মীকে বাড়ির সামনে কুপিয়ে এবং গুলি করে খুন, পরিবার বলছে এবং এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি আর সিপিএম মিলে এই ঘটনা ঘটিয়েছে। একটা মাঠকে কেন্দ্র আর বৌদি কি বলছেন? পরিবারের মৃতের বৌদির বক্তব্য পাশের বিধানসভার তৃণমূল বিধায়কের অনুগামীরা এই ঘটনার মূল অভিযুক্ত। একদম বৌদি যেটা বলছেন সেটা ঠিক কথা বলছেন। বিজেপির যদি বারুইপুরে খুন করবার ক্ষমতা থাকতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেস এভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে পারতো না, বিমানবাবুর এই বিচরণ বন্ধ হয়ে যেত। আর বিমানবাবুর দৃষ্টিশক্তির যথেষ্ট সমস্যা আছে, কারণ তিনি বন্দে মাতরম জাতীয় সঙ্গীতে কে উঠে দাঁড়াতে পারছেন কে পারছেন না সেটা উনি দেখতে পাচ্ছেন, কিন্তু এখনো উনি বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, মুকুল রায়, এদের সবাইকেই উনি দেখেন তারা বিজেপিতে আছেন। তো সুতরাং ওনার দৃষ্টিশক্তির সমস্যা আছে। বৌদি যেটা বলেছেন ওটাই ঠিক। সারা রাজ্য জুড়ে তৃণমূলকে মারছে, মুসলমানকে মারছে, কোনো আইন শৃঙ্খলা নেই, এটাই হচ্ছে বর্তমানের অবস্থা।
গতকালকেই তো প্রাইজ পেয়ে গেলেন, গতকালকেই তো পুলিশ অ্যাওয়ার্ড নিয়ে নিল দক্ষিণ 24 পরগনা, তার মধ্যে এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতারা যদি ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেন তাহলে কেন্দ্রে বিজেপি 100 পার করতে পারবে না লোকসভা ভোটে। বক্তা কুণাল ঘোষ। ও, কুণাল ঘোষের কে নিয়ে যদি এনডিএ জোট চিন্তা ভাবনা করে, আমার মনে হয় এনডিএ জোট বা ইউপিএ জোটই বা ইন্ডিয়া জোট, যেসব জোট টোটের নাম চলছে তারা বলতে পারেন। কুণাল ঘোষ কি বললেন তাতে জোট রাজনীতির খুব একটা প্রভাব পড়বে এ কথা কি আপনি বিশ্বাস করেন? দেশের মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে। এরা ভোট পর্যন্ত লাফালাফি করবেন, এ ধরনের বিবৃতি চলবে, ভোটের এলে সব ঠিক হয়ে যাবে। বারাসাতে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল, সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন না, চিরঞ্জিত ছিলেন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বৈঠকে বলেন বারাসাতের মানুষের কথা শোনার কেউ নেই। পরে চিরঞ্জিত বেরিয়ে এসে বাইট দেয়, বলে ওনার অ্যাম্বিশন থাকতেই পারে পাহাড়ে চড়ার কিংবা ঐশ্বর্য রায়কে বিয়ে করার, তাই বলে কি তাকে গুরুত্ব দিতে হবে? বারাসাতে হয়তো আমি তেমন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না, সে রাজনীতিও করি না, হয়তো এখানে মধু আছে, তাই চাইছেন বারাসাতের টিকিট। যখন রাজতন্ত্র শেষ হয়ে যায় তখন এরকমই একজন আরেকজনের দিকে আক্রমণ করে। তৃণমূল জানে উত্তর 24 পরগনায় তৃণমূলের ভরাডুবি নিশ্চিত। এমনকি আপনার ওই বিধায়ক চিরঞ্জিত তিনি কিছুদিন আগে নিজেই বলেছেন যে আমি এখনো স্বচ্ছ আছি, বাকিদের কথা আমার জানা নেই। যা বোঝানোর তিনি বারবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। এরা যে অস্বচ্ছ, এরা যে দুর্নীতির দিকে ধাবিত, সেটা আজকের তার বক্তব্যে পরিষ্কার। যে কথাটা বিরোধীদের বলার কথা সেটাই চিরঞ্জিত বলে দিয়েছেন। প্রকৃত তৃণমূলের ওই জেলায় অবস্থাটা কি আছে সেটা তার বক্তব্যেই তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, বার্তা দিয়েছেন 2024 নির্বাচনের আগে। ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় দুজন পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছিল বলে ফেসবুক লাইভ করে পরীক্ষা চলাকালীন ঘটনাটি প্রকাশে নিয়ে এসছেন কলেজের এক শিক্ষক। অভিযোগ, দুই পরীক্ষার্থীর জন্য একটি ঘরে বিশেষ ব্যবস্থা করা হয় এবং তারা মোবাইল সহ অন্যান্য সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে বিশেষ সহায়তার মাধ্যমে পরীক্ষা দিচ্ছিল। ঘটনাটি লাইভেই কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বপ্রাপ্ত দুজন প্রতিনিধিকে তিনি জানান। এটা তো অনেক কম হয়েছে। এই ঘটনায় আশ্চর্য হওয়ার মতো কিছু হয়নি। এর আগে চিকিৎসকদের জন্য এমবিবিএস পাস করার পরে পোস্ট গ্রাজুয়েশনের যে এন্ট্রান্স হয়েছে সেই পরীক্ষার ইনভিজিলেটর সমস্ত প্রথা ভেঙে একজন এমবিবিএস ডক্টরকে সেখানে পাঠানো হয়েছিল এবং সেখানে হেলথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের উপস্থিতিতে সেই ইনভিজিলেটর সে নিজের সেলফোন থেকে আজকে যারা পরীক্ষার্থী আছেন তাদের মধ্যে কয়েকজনকে প্রশ্নপত্র দেখে তার উত্তর ব্যবস্থা করে দিচ্ছিলেন। তো এটা তো গণমাধ্যমে বহুল সম্প্রচারিত হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় তো ছড়াছড়ি হয়েছে। এই তো আলাদা করে ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের কৃতার্থ থাকা উচিত যত এইটুকুনি করেছেন বলে। বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লেনিনগড় এলাকায় বিশুদ্ধ পানীয় জলের রিজার্ভার উদ্বোধন করতে এসে অবৈধ দখলদারদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন যে এখানে পঞ্চায়েত সদস্য প্রধানদের উদ্দেশ্য করে বলেন, একটা কথা শুনেছি যে ড্রেন বন্ধ করে দোকান করা হচ্ছে, নিজের ইচ্ছে মতো দোকান করছেন, আমি এটা বরদাস্ত করবো না, সব দোকান ভেঙে দেওয়া হবে। ওনার দোকান ভাঙার ক্ষমতা আছে। রাজনৈতিক জীবন সায়ান্নে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মতো একটা দলে থেকে উনি হুমকি দিচ্ছেন। ওখানে পঞ্চায়েত কিভাবে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। যারা বিজেপির প্রার্থী ছিলেন নারী পুরুষ নির্বিশেষে ফেলে বেধড়ক পেটানো হয়েছে। জোর করে দখল করা পঞ্চায়েত, কারা দখলকারী? যারা দখল করছে তারা তৃণমূল। আজকে দখল হয়নি, ওই দখল করাটাই ওখানে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। আর তাদের বিরুদ্ধে উনি বক্তব্য রাখছেন। মানুষ ওগুলো বিশ্বাস করবে? মানুষ তৃণমূলকে চেনে না, তৃণমূলের পঞ্চায়েতের প্রধানদের জানে না, কিভাবে দখল হয়েছে জানে না। উনি ভোটের আগে ওখানে নাটক করতে গেছেন। আচ্ছা, অভিষেকরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেকরা অনেক আন্দোলন করেছে, সব সাংসদ বিধায়করা ওয়ার্কাররা গিয়েছিল, আন্দোলনটা দীর্ঘদিন ধরে হয়েছে। আমি নিজেও এখানে ধারণা করেছি 48 ঘন্টা। কেন্দ্রীয় সরকারের অ্যাটিটিউডের বিরুদ্ধে বিধানসভায় রেজুলেশন পাস হয়েছে। আমি আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আবার দেখা করছি। সিট শেয়ারিং নিয়ে এখনো কিছু বলছি না, আগে আলোচনা হোক, তারপর জানাবো।
দেখুন, যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার চলেছে, যে নীতির ভিত্তিতে কেন্দ্রীয় সরকার চলেছে, চলার যে পন্থা অবলম্বন করেছে, সেটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, সারা দেশে একইভাবে কেন্দ্রীয় সরকার তাদের অবস্থানকে বজায় রেখেছে। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও, কংগ্রেস শাসিত রাজ্যেও এ নিয়ে অনেক বক্তব্য রেখেছিলেন কয়েকজন বিচ্ছিন্নভাবে। মানুষ পুরোটা শুনে তো নরেন্দ্র মোদীর পক্ষেই ভোট দিচ্ছেন। সারা দেশ মোদীময়। আজকে হিসাবের স্বচ্ছতা রাখলে দরিদ্র মানুষগুলোকে এই অবস্থার মধ্যে পড়তে হতো না। তৃণমূল কংগ্রেসের কারণেই আজকে পশ্চিমবঙ্গে এই অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে।